সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ইউসিবি টু দ্য পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম। যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা, সবাইকে ভালো আছেন সে প্রত্যাশা রেখে শুরু। আজকের আলোচনার বিষয় এক দফা রোড টু জুলাই। এক দফা রোড টু জুলাই 2024 সালের এই দিনে এক দফা ঘোষণা হয়েছিল। জুলাই মাস লম্বা হয়েছিল। শহীদ মিনারে, যে কেন্দ্রীয় শহীদ মিনারে দ্রোহের যাত্রা ছিল সেই দিন। আজও ৩রা আগস্ট শহীদ মিনার এবং শাহবাগে পৃথক পৃথক সমাবেশ হয়েছে। এসব বিষয়ে এবং আরও সাম্প্রতিক সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হবে। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সোহরাব হাসান, সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও একজন সাংবাদিক উপস্থিত আছেন, এহসান মাহমুদ, নির্বাহী সম্পাদক দৈনিক আমাদের সময়। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আজ থেকে ঠিক এক বছর আগে ৩রা আগস্ট এই সেটে আপনি কথা বলেছিলেন। এই দিনে রেকর্ডিং শেষে আপনি চলে গিয়েছিলেন শহীদ মিনারে দ্রোহের যাত্রা অনুষ্ঠানে। আজও একটি সমাবেশ হয়েছে শহীদ মিনারে এনসিপির পক্ষ থেকে। তখন এনসিপি ছিল না। যারা ওই আন্দোলনের মধ্য দিয়ে একটা রাজনৈতিক দল গঠন করেছে তারা আজ সমাবেশ করেছে। আবার ওই আন্দোলনে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, তারাও শাহবাগে পৃথক কর্মসূচি পালন করেছে। জামায়াতে ইসলামী ছিল, তাদের ছাত্র সংগঠন ছিল, তাদের একটি সাংস্কৃতিক সংগঠন আজ সোহরাওয়ার্দী উদ্যানে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে। আজ আপনি কোথায় ছিলেন? ধন্যবাদ আপনাকে, আপনি এক বছর আগের কথা মনে করিয়ে দেওয়ার জন্যে, আর সেই সঙ্গে বন্ধু এহসান মাহমুদকে শুভেচ্ছা। মানুষ তার জীবনের যে যাত্রা, সেই যাত্রায় কোথায় কখন থাকবে সেটা কিন্তু আগে থেকে খুব বলা যায় না। গত বছরের ৩ আগস্ট যে জনকল্লোল ছিল, পুরো ঢাকা শহরে যে উন্মাতাল অবস্থা ছিল, সমস্ত মানুষ শহীদ মিনারের দিকে যাত্রা শুরু করেছিল। আর আপনি দ্রোহ যাত্রাটা বললেন, সেটা কিন্তু একদিন আগে হয়েছিল, যেখানে প্রেস ক্লাব থেকে শহীদ মিনার পর্যন্ত অধ্যাপক আনু মোহাম্মদ এবং তার ওই অন্যান্য সংস্কৃতি কর্মী, শিক্ষক, আইনজীবী এবং বলা যায় একটু বামপন্থীদের একটা সমাবেশ হয়েছিল। সেখানেও সাধারণ মানুষ গিয়েছিল। সেই বিখ্যাত ছবি রিক্সা চালক, যে রিক্সার উপর দাঁড়িয়ে সালাম দিচ্ছে, পরবর্তীকালে এটা গ্রাফিতিতে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। আজ সেদিনের প্রেক্ষাপট আর আজকের প্রেক্ষাপট এক নয়। সেদিনের প্রেক্ষাপট ছিল একটি স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে গণদ্রোহের বহিঃপ্রকাশ। সেই সরকার নেই। নতুন 8 আগস্ট, 5 আগস্ট ওই সরকার বিদায় নিয়েছে, 8 আগস্ট নতুন সরকার গঠিত হয়েছে। সুতরাং আজকে কিন্তু সেই আন্দোলনের বার্ষিকী, যেমন আবার নতুন সরকার, যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, সেই সরকারেরও প্রায় 1 বছর হতে যাচ্ছে। সুতরাং 1 বছরের জনগণের আকাঙ্ক্ষা, আশা, প্রত্যাশা তারা কতটা পূরণ করতে পেরেছে, জনগণ কী চেয়েছিল এবং আমরা আজকে কোন জায়গায় এসে দাঁড়িয়েছি। আজকে এনসিপির সমাবেশ থেকেই আমরা দেখলাম, আমি টেলিভিশনেই দেখেছি, আপনি বলছেন কোথায় ছিলেন, আমি অফিসেই 2 সমাবেশের বক্তাদের বক্তৃতা শুনেছি। এনসিপির, জাতীয় নাগরিক পার্টির সমাবেশ থেকে তাদের কেন্দ্রীয় নেতারা কিন্তু বলেছেন যে আমরা যে লক্ষ্যে এই গণ অভ্যুত্থান হয়েছিল সেটা পুরোপুরি অর্জন করতে পারিনি নানা কারণে। রাষ্ট্র ব্যবস্থা, এ কারণেই তারা রাষ্ট্র ব্যবস্থা, পুরনো ব্যবস্থার কারণে, আমলাতন্ত্র, লুটেরা ব্যবসায়ী ইত্যাদির কারণে। এবং আজকে তারা যে ঘোষণা দিয়েছে, এটি আমার চোখে পড়েছে যে এটি হচ্ছে জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী ইশতেহার। তারা নতুন বাংলাদেশের নতুন বন্দোবস্তের কথা বলছে, বাংলাদেশের ইশতেহারের কথা বলছে। এটি যে কোনো দল যে কোনো সময় এ ধরনের কী বলে আকর্ষণীয় কথাবার্তা বলেন। এখন সেটা সত্যিকারভাবে কতটা। আর ছাত্রদলের যে সমাবেশটা ছিল, যেটি আপনি সূচনায় বললেন, যে তখন ডান বাম মধ্য সবাই একসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারেই কাজ করেছিল।
তাদের নিজেদের দলীয় পরিচয়টা কিন্তু পেছনে ছিল বা ছিল না। আজকে কিন্তু তারা আলাদা। এবং এটি আমি ধন্যবাদ জানাবো যে ছাত্রদলকে, যে তারা প্রথমে ঘোষণা করেছিল যে শহীদ মিনারে, কেন্দ্রীয় শহীদ মিনারে তারা সমাবেশ করবে। যেহেতু জাতীয় নাগরিক পার্টি আগে ঘোষণা করেছে, সে কারণে তারা কিন্তু সেই জায়গা বদল করেছে। এটি আমি মনে করি যে রাজনৈতিক সহিষ্ণুতা। না হলে একই স্থানে যদি সমাবেশ থাকতো, সেটি একটি কী বলে, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা তৈরি করতে পারত। আরও ধন্যবাদ জানাবো দুই সংগঠনকেই যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি, কোনো সংঘর্ষ হয়নি। এমনকি রাস্তাঘাটেও সাধারণত এই ধরনের সমাবেশে যখন মিছিল নিয়ে আসে অথবা বাসের বহর আসে, এক পক্ষ আর এক পক্ষের উপর হামলা করে, সেই ঘটনাও ঘটেনি। সুতরাং এটি একটি নতুন বন্দোবস্ত বলতে পারি, যে একটি সহিষ্ণু আচরণ। কারণ কিছুদিন আগেও আমরা এই ধরনের ছাত্র সংগঠন, রাজনৈতিক সংগঠনের দলের নেতা সভা সমাবেশে, মিছিলে যেসব ভাষা শুনেছি, সেটা খুব আপনার কাছে অপ্রীতিকর। একই বিষয়, এহসান মাহমুদ, আজ আপনি কোথায় ছিলেন? আপনিও ছিলেন। আমার দিনটা আজকে দুই ভাগে বিভক্ত। সকালে বাসা থেকে বের হওয়ার পরে প্রথমে হচ্ছে রাজধানীতে আজকে দুটি সমাবেশ ছিল। সেই সমাবেশ দুটি স্থান, মানে সমাবেশ শুরু হওয়ার ঠিক আগে আমি সেই স্থানগুলো ভিজিট করেছি পেশাগত কারণেই। তারপরে আমি আমার অফিসে ছিলাম, তো তাই আমি বলতে পারি যে আমি আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হওয়ার আগে, অর্থাৎ আমি বেলা 1:30টা পর্যন্ত আমি সমাবেশ স্থলগুলো আমি সরেজমিনে দেখেছি, তারপরে আমি অফিসে এসেছিলাম। এক বছরের পরিবর্তন কি, প্রাপ্তি কি? আচ্ছা, এক বছরের প্রাপ্তি অপ্রাপ্তি বলার আগে আমার সহ আলোচক শ্রদ্ধেয় অগ্রজ সৌরভ ভাইকে ধন্যবাদ জানাই। তার আমি দুইটা একটু কারেকশন দিয়ে একটু শুরু করতে চাই। সেটা হলো যে তিনি বলেছিলেন দ্রোহযাত্রার কথা, দ্রোহযাত্রা যেটি প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়েছিল 2রা আগস্ট, যেটি আমরা বিলম্বিত জুলাই হিসেবে যেটিকে আমরা গণনা করেছিলাম গত বছর জুলাইয়ের সময়ে। এবং তিনি সেটা বলছেন যে বামপন্থীদের একটি সমাবেশ প্রায়। তো সেটি উদ্যোগটা বামপন্থী ছিল না। সর্বোপরি সেই সমাবেশটি কেন বলা, আমি সেই সমাবেশ আয়োজকদের আমি একজন, এটা আমি তথ্যটা জানিয়ে রাখি। তো সেই হিসেবে নিজেকেও বামপন্থী হিসেবে না করতে পারেন না, যেহেতু বামপন্থী ছিল না, এটা সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ছিল। ছাত্র, শিক্ষক, লেখক, শিল্পী, সাংবাদিক সমাজ, আপামর বাংলাদেশের মানুষের একটি ব্যানার ছিল। যাই হোক, আরেকটা কারেকশন দিতে চাই আমি সৌরভ ভাইয়ের কথার। তিনি বলছেন যে এনসিপির সমাবেশ স্থল এবং বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদলের সমাবেশ স্থল। তো এই সমাবেশ স্থলটি সর্বপ্রথমে এবারের জন্য 3 আগস্ট 2025-এর জন্য ছাত্রদল আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বরাদ্দ নিয়েছিল এবং পরবর্তীতে এনসিপির উচ্চ পর্যায়ের নেতারা ছাত্রদলের কাছে অনুরোধ করেছে যে আমাদেরকে এই দিনটিতে আমরা শহীদ মিনার অনুষ্ঠানটি করতে চাই, গত বছরের স্মৃতিটাকে ধরে রাখতে। তো তারপরে ছাত্রদল আনুষ্ঠানিকভাবে প্রেস কনফারেন্স করে তারা শহীদ মিনারের জায়গাটি ছেড়ে দিয়েছেন এবং তারা শাহবাগে পরবর্তীত বিকল্প জায়গায় তারা সমাবেশ করেছেন। এই হলো কি অবস্থা। এবার আমার পরবর্তী প্রশ্নে আসি। আপনি যেটা বললেন যে এই এক বছরের প্রাপ্তি এবং অপ্রাপ্তি, এই এক বছরটা ধরবো তো আসলে তাহলে আমরা যদি জুলাই থেকে ধরি, এটা একটা হিসাব হইতে পারে। আর একটা হিসাব হইতে পারে যে সৌরভ ভাই যেটা বললেন, অন্তর্বর্তীকালীন সরকারও এক বছরের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। আমরা জানি যে আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত হওয়ার পরে, আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরে 8ই আগস্ট নতুন সরকার গঠন হয়েছে। সেই সরকারটি সেই হিসাবে এক বছরের দ্বার প্রান্তে আছে। এখন আমি কেন দুইটার হিসাব নিকাশ করতে চাই, মানে প্রথম হিসাব হচ্ছে কি যে জুলাইয়ের হিসাব, জুলাইয়ের প্রত্যাশা, সেটা এক বছরে কতটুকু হলো। আর একটা হলো যে একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের এক বছরের আশা আকাঙ্ক্ষা কতটুকু প্রতিফলিত হলো। প্রথম কথা হচ্ছে জুলাইয়ের আমাদের যেই আন্দোলন ছিল, দেখেন জুলাইয়ের যেই দাবিটা ছিল শুরুর দিকে, সেটা কিন্তু ছিল কর্মসংস্থানের দাবিতে আন্দোলন, অর্থাৎ কোটা বিলুপের দাবিতে, কোটার বৈষম্য বাতিল করার দাবিতে আন্দোলন। এবং
সেই দাবিটি মূলত আসলে তো কর্মসংস্থানের আন্দোলন। যদি আমি শুধু এই জায়গায় থাকি, পরবর্তীতে সেই আন্দোলনটি জন আকাঙ্ক্ষায় রূপ লাভ করে এবং বৃহৎ অর্থে ছড়িয়ে পড়ে এবং সেটি সরকার পতনের এক দফার আন্দোলনে রূপ লাভ করে, যার পরিণতি 5ই আগস্টের মধ্য দিয়ে চূড়ান্ত পরিণতি লাভ করেছিল। কিন্তু জুলাইয়ের যেই মূল দাবি ছিল শুরুর দিকে, যে কর্মসংস্থানের দাবি, কোনো বৈষম্য থাকবে না, এখন আমরা যদি প্রশ্ন করি সেই জায়গায় আমরা কতটুকু পেলাম, সেই জায়গায় আমি বলবো যে একেবারেই জিরো। একদম আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি একজন সংবাদকর্মী হিসাবে যদি বলি, দেখেন শুধুমাত্র কাগজে কলমে বলা যে খুব বেশি পরিবর্তন হয়েছে, বৈষম্য বিলোপ ঘটেছে, সেটা কিন্তু ঘটে নাই। প্রথম কথা হলো যে হাসিনা যেই পদ রেখে গিয়েছিলেন, যেই পদ দিয়ে তিনি চলে গিয়েছিলেন, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে 8ই আগস্ট থেকে যদি শুরু করি, তারা কিন্তু সেই পথেই এগিয়ে চলেছে। নতুন পথ তারা কিন্তু এখন পর্যন্ত আমাদের সামনে বিনির্মাণ বা নির্মাণ বা বিনির্মাণ তারা কোনোটাই করতে পারেন। তারা চেষ্টা করছেন, চেষ্টা করেছেন। আমি বলছি সেই তাদের উদ্যোগগুলো, তাদের কিছু কিছু পদক্ষেপকে আমরা উদ্যোগ বলতে পারি, সেই উদ্যোগগুলো কেবল দৃশ্যমান হচ্ছে, কিন্তু সেটার ফল পাওয়া এখন পর্যন্ত দৃশ্যমান হয় না, ফল আরো হয়তো সুদূরে। সেজন্য আমি একটা গাছ রোপণ করলে তো ফল পেতে সময় লাগবে। যে জুলাইয়ের আশা আকাঙ্ক্ষার ব্যাপারটা, আমি এটা একটা ব্যাপার হলো। আর একটা ব্যাপার হলো অন্তর্বর্তীকালীন সরকারের 1 বছরের প্রত্যাশা বা প্রাপ্তি। দেখেন অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান এজেন্ডা ছিল কি? আওয়ামী লীগ সরকার একটা বিপুল পরাক্রমশালী স্বৈরাচারী সরকার ছিল, তার পতন ঘটেছে। তারপরে প্রাপ্তি ছিল, মানে জনমানুষের প্রত্যাশা ছিল যে নতুন যেই সরকারটি আসবে সেই সরকারটি, বাংলাদেশের অবস্থা তো প্রায় 71-এর যুদ্ধের মতো অবস্থা ছিল, ভগ্নদেশ ছিল, আপনার রিজার্ভের টাকা নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মানুষের প্রায় প্রতিটি পরিবার বা আত্মীয় স্বজনের ঘরে শোকের চিহ্ন আছে। তো সেই জায়গা এবং দেশের আরেকটা কথা, যদি একটা কথা বলি, আমাদের সামগ্রিক শিক্ষা কিংবা স্বাস্থ্য খাতের কতটুকু উন্নয়ন ঘটেছে, এই বিষয়গুলো মোটা দাগে আমি যদি বলি, হ্যাঁ, তো সেই জায়গায় বৈষম্য বিলুপ্ত করার যে প্রত্যয় নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার যাত্রা শুরু করেছিল, তার বিপরীতে সেই সরকারের আমলে আমরা দেখলাম যে মব চলে এসেছে, সেই সরকারের আমলে আমরা দেখলাম যে নাগরিকরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছে। সো এই আশা আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু একটা অপ্রাপ্তি মোটা দাগে থেকে যায়। আসবো আপনার কাছে। সোহরাব হাসান, ঐকমত্য কমিশন কাজ করছে, 5 তারিখ সনদ ঘোষণা করবে সরকার, মাননীয় প্রধান উপদেষ্টা হয়তো ওই দিন বিকেলে ঘোষণা করবেন। এর মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে তারা কথা বলেছেন। আজও তাদের পক্ষ থেকে বলা হয়েছে প্রস্তাব সুপারিশ বিষয়ে সবার সাথে কথা বলবে ঐকমত্য কমিশন। সেখানে রাজনৈতিক দলের সাথে আবার আলোচনা হতে পারে এবং অংশীজনদের সাথে কথা হতে পারে। যেসব রাজনৈতিক দল এখনও মতামত দেয়নি তাদেরকেও দ্রুততার সাথে মতামত দেওয়ার কথা বলা হয়েছে। সনদে কি আসছে? আর এর সাথে একটু যুক্ত করে দিই, আজ যে 24 দফা দেওয়া হয়েছে এনসিপির পক্ষ থেকে, সেখানে কিন্তু সেকেন্ড রিপাবলিক এবং নতুন সংবিধানের কথা বলা হয়েছে। সেই নতুন সংবিধান এবং সেকেন্ড রিপাবলিক আর ঐকমত্য কমিশনের যে সনদ, এর মধ্যে কি একটা সরল রেখা টানা যায়? সরল রেখা বা বক্ররেখার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বহুদলীয় গণতন্ত্রে ভিন্ন মত থাকবে, ভিন্ন আদর্শ থাকবে, ভিন্ন নীতি থাকবে, ভিন্ন সংগঠন থাকবে। সুতরাং এটি যদি আমরা জাতীয় ঐকমত্য কমিশনের এটাকে যদি জাতীয় নাগরিক পার্টির দলীয় ইশতেহার বা দলীয় ঘোষণাপত্র আমরা ধরি, তাহলে তারা কি করতে চায়, তাদের কি আকাঙ্ক্ষা এবং কর্মসূচি বা নীতি পরিকল্পনা, সেটা কিন্তু তারা এবং এটাও বলেছেন তারা যে সারা দেশে তারা যে পদযাত্রা করেছে তার শেষ সমাবেশ এটি। সুতরাং এই কথাগুলো তাদের নতুন নয়। আজকে 24 দফাওয়ারি তারা তাদের কর্মসূচি ঘোষণা করেছে। তার মধ্যে আর সেকেন্ড রিপাবলিক এটা অনেক দিন ধরে বলে আসছে, সংবিধান সভা এটাও বলে আসছে। কিন্তু আমরা তো দেখছি যে এর পাশাপাশি তারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, মানে জাতীয় সংসদের নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এখন শেষমেশ তারা এই দুটো একসঙ্গে করবে না যদি সংবিধান সভার নির্বাচন না হয় তাহলে জাতীয় সংসদের নির্বাচনে কি তারা অংশ নেবে না? আমার মনে হয় না। আর যে কথাটি এহসান মাহমুদ বলছিলেন সেখানে হচ্ছে যে এই যে সরকারের কাছে যে প্রত্যাশা ছিল, একটা হচ্ছে অর্থনৈতিক প্রত্যাশা, বেকারত্ব দূর, দারিদ্র্য কমানো, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন।
কিন্তু জনগণের মধ্যে কিন্তু আরেকটি প্রত্যাশা এবং প্রবলভাবে, সেটা হচ্ছে 3টি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি, বিশেষ করে 2008 সালের পর যারা ভোটার হয়েছেন। সুতরাং নির্বাচনটা কিন্তু যত দ্রুত সম্ভব এটাই মানুষের আকাঙ্ক্ষা ছিল। আমাদের এই দেশেই তো দেখেছি স্বৈরাচারী এরশাদ সরকারের পতনের পর 3 মাসের মধ্যে বিচারপতি শাহাবুদ্দিন আহমদ একটি সুষ্ঠু অবাধ নির্বাচন করেছেন, এবং সেখানে স্বৈরাচারীর যে দল জাতীয় পার্টিও অংশ নিয়েছে। হ্যাঁ, তাদের অভিযোগ ছিল তাদের নেতাকে জেলে নিয়েছে, কিন্তু তারাও নির্বাচনের অন্যতম অংশীদার ছিল, এবং তারা 35টি আসন পেয়েছিল, কোনো সমস্যা হয়নি। কিন্তু আজকে আমরা 1 বছর প্রায় পূর্ণ হতে যাচ্ছে, কিন্তু নির্বাচনের তারিখটি কিন্তু এখনও ঘোষণা করা হয়নি। মানুষের মধ্যে সংশয় সন্দেহ আছে। এই ফেব্রুয়ারি, প্রথম শুনেছি ডিসেম্বর না জুন না ডিসেম্বর, এরপর এপ্রিল না জুন, এরপর সর্বশেষ দেখলাম লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের পর দেখলাম সেখানে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে প্রথমার্ধে নির্বাচনটি হবে। এবং আজকে আমার দেশেও দেখলাম যে সরকার এরকম একটা ঘোষণা দিতে পারে যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনটা এটাও কিন্তু এই আন্দোলনের একটা অভিব্যক্তি, আন্দোলনের একটা কি বলে প্রত্যাশা, চাওয়ার। এবং রাজনৈতিক দলগুলো গত কয়েক মাস ধরে যে আলোচনা, সেটা নির্বাচন কেন্দ্রিক, পক্ষে বিপক্ষে সপক্ষে সব কিছু কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে। কেউ দ্রুত নির্বাচন চাচ্ছে, কেউ সংবিধান সভার নির্বাচন চাচ্ছে, কেউ জাতীয় সংসদ, কেউ আনুপাতিক হারে, কেউ বর্তমান প্রচলিত হারে, কিন্তু মূল কথা হচ্ছে নির্বাচন কেন? নির্বাচন হচ্ছে গণতন্ত্রের অন্যতম সোপান। নির্বাচন ছাড়া গণতন্ত্র হয় না। নির্বাচনই গণতন্ত্র দিতে পারে না, কিন্তু নির্বাচন ছাড়া গণতন্ত্রের কোনো সুযোগ নেই। সুতরাং নির্বাচনটা কবে হবে? আমি মনে করি যে সরকার গত 1 বছরে কোনো কিছুই যে করতে পারে না তা নয়, অর্থনৈতিক ক্ষেত্রে একটা শৃঙ্খলা হয়ে গেছে, আবার জননিরাপত্তার ক্ষেত্রে বেশ ভঙ্গুর অবস্থা, এবং মানুষের মধ্যে সংশয় সন্দেহ এবং নিরাপত্তাহীনতা আছে। এই ইতিনীতি দুটোই যদি বিচার করি, কিন্তু মানুষ এখন চাচ্ছে যে একটি নির্বাচিত সরকার, এবং ব্যবসায়ী মহল অন্যান্যরা বলছেন যে বিশেষ করে অর্থনীতিকে চাঙ্গা করতে, অর্থনীতিকে সামনে এগিয়ে নিতে, বিনিয়োগ বাড়াতে। বিনিয়োগ না হলে কর্মসংস্থান হবে না। তাই বিনিয়োগ না হলে কর্মসংস্থান হবে না, এবং কর্মসংস্থান না হলে মানুষ আরও বেকার হয়ে যাবে, আরও বেশি দারিদ্র্যসীমার নিচে চলে যাবে। এই অবস্থার জন্য নির্বাচনটাকেই উত্তরণের একটা পথ হিসাবে মনে করি, আমরাও মনে করি, অন্যেরাও মনে করে। আপনাকে ধন্যবাদ। সেটি যত সরকার, আমরা আশা করি যে এই সরকারের বার্ষিকীতে, সরকারের যে বর্ষপূর্তিতে এই ধরনের একটা ঘোষণা আসবে। জি, সেরকম কথা শুনছি আমরা। এহসান মাহমুদ, ঐকমত্য কমিশনের যে সদস্যরা আছেন তারা এর প্রথম দিকে করা কিছু কমিশনের প্রধান ছিলেন, তাদের সমন্বয়ে ঐকমত্য কমিশন করা হয়েছে। ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে অনেক আলোচনা করেছে, সকাল থেকে শুরু করে রাত গভীর পর্যন্ত, এবং 31 তারিখ এক ধরনের বৈঠক শেষ হয়েছে, এবং সেখান থেকে বলা হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে যেখানে ঐকমত্য হয়েছে, যেখানে নোট অফ ডিসেন্ট আছে, সবগুলো মিলিয়ে তাদের কাছে দেওয়া হবে, এবং এখন একটা 5 তারিখে ঘোষণা হবে। এই ঐকমত্য কমিশনের যে সনদ দুটি বিষয় আলোচিত, সনদ এবং ঘোষণা, জুলাই ঘোষণা এবং জুলাই সনদ। একটু যদি আপনি একজন সিনিয়র সাংবাদিক হিসাবে বিষয়টি খোলাসা করতেন। আচ্ছা, আমি প্রথমে একটু বলি এই ঐকমত্য কমিশনটা নিয়ে। ঐকমত্য কমিশন, প্রথমে আপনি খেয়াল করবেন ঐকমত্য কমিশনে যেই সমস্ত সদস্যরা রয়েছেন তারা সবাই তাদের স্ব ক্ষেত্রে স্ব পেশায় যশস্বী ছিলেন, খ্যাতিমান ছিলেন কেউ। তো এরা প্রথমে ছিলেন সংস্কার কমিশনের সদস্য বা সংস্কার কমিশনের প্রধান হিসাবে। তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল, তারা সেই দায়িত্বটি পালন করেছেন। একটা পর্যায়ে আমরা দেখলাম এই ঐকমত্য কমিশন সেই সংস্কার কমিশনের সদস্যদেরকে রেখে এবং আরও কয়েকজনকে বাদ দিয়ে নতুন কয়েকজনকে অন্তর্ভুক্ত করে একটি অন্তর্ভুক্তিমূলক ঐক্যবাদ কমিশন গঠন করেছে। তো এই যে অন্তর্ভুক্তিমূলক একটি ঐক্যবাদ কমিশন গঠন করা হয়েছে, এবং এখানকার যে এই সদস্যরা রয়েছেন তাদের কেউ দীর্ঘদিন বাংলাদেশে ছিলেন না, তাদের কেউ দীর্ঘদিন দেশের রাজনীতি, দেশের মাটি, মানুষ, এই জলবায়ুর সাথে তারা দীর্ঘদিন
কেউ কেউ যুক্ত ছিলেন না, বা এক ধরনের আমি বলবো যে অতিথির মতো। তো সেই জায়গায় এই ঐক্যমত কমিশনের আনুষ্ঠানিক আলোচনা এই পর্বের এটা দ্বিতীয় পর্বের আবার আনুষ্ঠানিক আলোচনা, সেটাও শেষ হলো। কিন্তু এই ঐক্যমত কমিশনের পেছনের এই জার্নি এবং সরকারের চরিত্র, এই যে এইটাকে এক ধরনের মানুষের সামনে হাজির রাখার যেই বৈশিষ্ট্য, এটা বিশ্লেষণ করি আমার যেটা মনে হয়, এটা আমার একান্তই অভিমত, সেটা হলো আমার মনে হচ্ছে যে এই ঐক্যমত কমিশনের সদস্যরা আরও বেশ কিছু কাল মানে এই পদে কিংবা তারা ভিন্ন কোনোভাবে সরকারের সঙ্গে যুক্ত থাকবেন। তো অথবা এরকম হইতে পারে যে তাদেরকে সরকারের কাজে নিয়োজিত রাখার জন্য অন্য একটা ভিন্ন নামও আমরা দেখলাম যে নাজিল হইতে পারে। তো এই গেল একটা, এ থেকে বোঝা যাবে যে ঐক্যমত কমিশনের গঠনের উদ্দেশ্য কিংবা কাজের ধারণা, আপনি একটা ধারণা পাবেন। এর বাইরে আপনি বললেন যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ। দেখেন, আজকে রাজধানীতে দুটি সমাবেশ ছিল। একটি সমাবেশ ছিল বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দলের একটি অঙ্গ সংগঠনের, ছাত্র দলের। আরেকটি ছিল একটি নবগঠিত রাজনৈতিক দল, যারা দল হিসাবে যারা ঘোষণা দিয়েছে নিজেদেরকে, এখন পর্যন্ত তাদের কোনো আমরা দলীয় ঘোষণাপত্র কিংবা তাদের লক্ষ্য উদ্দেশ্য দেশবাসীর সামনে এখন পর্যন্ত পরিষ্কার নয়। শুধুমাত্র মানিক মিয়ায় বিনিয়োজিত তাদের উপস্থিতি এবং তারপরে আরেকটি দেশব্যাপী একটি সফর এবং তারপরে আজকে শহীদ মিনারের উপস্থিতি। তো এই দুইটি দলের এক ধরনের মুখোমুখি আমি এটা বলতে চাই, যেমনটা আগে বিগত আওয়ামী লীগের আমলে আমরা দেখেছিলাম। বিগত দিনে 2022-23 সালের রাজনৈতিক সমাবেশগুলোর কথা যদি আমরা স্মরণ করতে পারি তাহলে এটা মনে পড়বে আমাদের। তো সেই জায়গায় এই নতুন দলটি, তাদের তরফ থেকে বারবার বলা হচ্ছিল যে আজকেও তারা বলছেন যে তারা সেকেন্ড রিপাবলিক চান কিংবা জুলাই ঘোষণাপত্র দিতে হবে, সংবিধান সভার নির্বাচন, এরকম সহ 24টি দাবি। এবং সরকারের তরফ থেকে যেই কথাটা বললেন, আপনি এর আগে সৌরভ ভাইকে একটি প্রশ্ন করেছিলেন, এই সরকারের কর্মসূচি এবং নতুন দলের ঘোষণার সাথে কোনো একই সরল রেখা টানা যায় কি না। তো সৌরভ ভাই কেন যেন এই কথাটার উত্তর দিলেন না, তিনি একটু কৌশলগত কারণেই সম্ভবত তিনি বললেন সরল বা বক্র নয়। তো আমি একটু সরল করে বলতে চাই যে সেজন্য দেখেন, কথা হিসেবে খুব চমৎকারিত্ব থাকতে পারবে বা প্রকল্প হিসেবে, অনুষ্ঠান হিসেবে খুব মানে, যেমন আজকে তাদের অনুষ্ঠানের নাম যদি দেখেন, জাতীয় নাগরিক পার্টির অনুষ্ঠানের যেটাকে মেইন টার্গেট ফোকাস করা হলো যে নতুন বাংলাদেশের ইস্তেহার। সৌরভ ভাইকে আমি ধন্যবাদ জানাই, তিনি বললেন যে এটা নতুন বাংলাদেশের ইস্তেহার না বলে মূলত এই দলটির আগামী নির্বাচন সামনে রেখে দলীয় ইস্তেহার, নির্বাচনী ইস্তেহার হওয়াটা বাঞ্ছনীয় ছিল। তো সেই জায়গায় এই যে সরকার যে এখন করতে চাইছে যে জুলাই সনদ কি এবং জুলাই ঘোষণাপত্র কি, দেখেন স্বাধীন বাংলাদেশের ঘোষণাপত্র তো আমরা জানি, স্বাধীন বাংলাদেশের কি আমাদের একটা ঘোষণাপত্র আছে যেটি 1971-এর রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা যে দেশটি অর্জিত হয়েছে, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে, সেই দেশটির মুক্তি সংগ্রাম শুরুর আগে একটি ঘোষণাপত্র ছিল। সেটা আমরা জানি যে পরবর্তীতে যেটা সংবিধানে যেটা অন্তর্ভুক্ত, স্বাধীনতার ঘোষণাপত্র। এরপরে এখন আবার তাহলে 24 জুলাইয়ের ঘোষণাপত্র আবার কি ভাই? আমাদের এটা তো স্বাধীন দেশ। এই কথাটা যারা বলতে চায়, যারা জারি রাখতে চায়, আমি অল্প সময় আপনাকে এটা বুঝাই, তাহলে কেন তাদের উদ্দেশ্যটা কি এটা আপনি বুঝতে পারবেন, সবাই বুঝতে পারবে আশা করি। সেটা হলো একটা অংশ যারা রয়েছে, যারা 71-কে 24-এর মুখোমুখি দাঁড় করাতে চায়, মূলত তারাই এই 24-এর ঘোষণাপত্রকে নিয়ে ঢাকঢোল পেটাতে চাইছে। কারণ এই অংশটিকে আপনি ব্যাপার খেয়াল করবেন, তারা 71-এর প্রশ্নে তারা চুপসে যায়, 71-এর ব্যাপার হলে তারা আর কোনো কথা বলতে পারে না। তো তেমনি আর একটা অংশের সাথে আপনি মিল পাবেন, যারা 24-এ বিতাড়িত ছিল, ঠিক আছে, তারা তো নাই, তারা তো বাংলাদেশের রাজনীতি থেকে তারা বিতাড়িত, এটা আপনি যে যাই বলেন। 5ই আগস্ট থেকে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি থেকে পতিত, কিন্তু এখন 71-কে 24-এর মুখোমুখি দাঁড় করে দেওয়ার যে প্রবণতা, এটা মূলত সেই ধারণারই এবং সেই প্রবণতাটাকে শক্তিশালী শক্ত অবস্থান করার জন্য জুলাই ঘোষণাপত্রকে সামনে আনার ব্যবস্থা, এছাড়া অন্য কোনো ইস্যু এখানে নেই। এর বাইরে এখন আপনি বলেন জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ। হ্যাঁ, জুলাই সনদ হতে পারে কি অর্থে, যে আমরা বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ব, বাংলাদেশের নতুন করে কোনো দলের পক্ষে বা গোষ্ঠীর পক্ষে ফ্যাসিবাদী হয়ে উঠতে পারবে না, বাংলাদেশে সমতলে, ভূমিতে, পাহাড়ে, সর্বস্তরে, নারী পুরুষে, জাতি ধর্ম, নারী পুরুষে সবার বৈষম্য বিলোপ করা হবে, এরকম আন্ডারস্ট্যান্ডিংয়ে একটা জুলাই সনদ হইতে পারে, যাতে আর কোনো
এরকম বৈষম্য না হয়, সেই সনদ হতে তো কোনো আপত্তি নেই। এবং সেই সনদ যাতে ঘোষিত হয়, সেই সনদ কল্পেই তো আমরা দেখলাম যে এই যে ঐক্যমত কমিশন তারা বিভিন্ন দলের সাথে বসলেন। এই যে ঐক্যমত কমিশন যে বিভিন্ন দলের সাথে বসলেন, আমি একদিন এখানে গিয়েছিলাম তো সরজমিনে দেখতে। তো এই ব্যাপারটাও কিন্তু খুব ইন্টারেস্টিং যে ধরেন তারা বেলা সকাল নাস্তার পরে তারা সেই ব্যাপারটা আয়োজনটা শুরু করেন, রাত প্রায় মানে ধরেন রাত 10:30 11টা পর্যন্ত চলে। সকালে চা চক্র হয়, দুপুরে নামাজের বিরতি হয়, দুপুরে দর্শক থাকুন আমাদের সাথে। আমরা আছি চ্যানেল আইয়ের অনলাইন প্ল্যাটফর্ম ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। জি, আপনি অব্যাহত রাখুন। হ্যাঁ, তো এরপরে আবার তারা বিকালে আবার তারা নামাজের বিরতি পায়, সন্ধ্যায় নামাজের বিরতি পায়, আবার চা নাস্তা খায়, স্ন্যাক্স খায়, আবার আলোচনাটা চলতে থাকে। পুরো ব্যাপারটা দেখলে যে তারা যে কিছু করার জন্য বসছে এটা কিন্তু ওখানে দেখলে মনে হয় না। পুরো ব্যাপারটা আপনি দেখলে মনে হবে যে হ্যাঁ, এই সামনে বেশ কয়েকজন লোক বসছে, এখানে আমরা যেমন এখানে বসেছি ক্যামেরার এই সামনের পাশে 3 জন, ওখানে ক্যামেরার বিপরীত পাশে কয়েকজন যারা রয়েছেন, ক্যামেরা সহকারী, ক্যামেরা কেবিন ক্রু থেকে ক্যামেরা ক্রু থেকে শুরু করে যারা আছেন, তো এরকম নানা লোকজন তারা বলছে, আমরাও বলছি, বেশ একটা খোশ মেজাজের মধ্যে তারা আসছে। তাদের হাতে অফুরন্ত সময়, মানে তারা যে কিছু করার জন্য এখানে বসছে। আপনি যদি একদিন যদি সরজমিনে ওখানে যান তাহলে আর ঐক্যমত কমিশন সেটা আপনি বুঝতে পারবেন না। এবং এখন তো মানুষ বলাবলি করছে যে ঐক্যমত কমিশন তো না, এটা তো আসলে এটা বিভক্তি কমিশনের শেষ পর্যন্ত রূপ লাভ করতে পারে। তাদের বিভক্তি কমিশনের আশা প্রত্যাশা কেউ নিশ্চয়ই করে না। না না, আমি 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 আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যে বিভক্তি কমিশন কিছু কথা তেতো শোনা গেলেও, মানে কারণ এই ঐক্যমত কমিশনের কাজ কি ছিল? ঐক্যমত কমিশনের কাজ ছিল সকল রাজনৈতিক দল যারা যেটুকু বলবে সেটা নিয়ে, যার ধরেন আমরা 3 জনে মিলে একটা কাজ করতে চাই, 3 জনের মত মিলে যেটা হবে সেটুকু নিয়ে তো সেই কাজটা করে দিলেই হয় বাবা, সেটা না। তারা কি করতে চাইছে, কারণ আমি যদি ধরেই নেই যে আমি আপনাদের 2 জনকে দিয়ে এই কাজটা করিয়েই ছাড়বো এই কাজটা, যে গণিতের শিক্ষক অঙ্ক করতে বসছে, হ্যাঁ এই অঙ্ক না করে তোমরা আজকে ক্লাসরুম থেকে বেরোতে পারবে না। এখন ঐক্যমত কমিশনের অ্যাটিচিউডটা তো ওরকম, তারা নিজেরা একটা সিদ্ধান্ত নিয়ে রেখেছে, অঙ্কের ফলাফল কিন্তু আমি জানি, অতএব তোমরা এখন অঙ্ক কষে আমার ফলাফলে তুমি আসো। এটা না আসা পর্যন্ত আলোচনা চলতে থাকবে। আপনাকে ধন্যবাদ সোহরাব হাসান। আপনার কাছে কি মনে হয়? তিনি তো তার মতো করে একটা ব্যাখ্যা দিলেন যে অঙ্কের ফলাফল আমরা জানি, কিন্তু আপনাকে করতে হবে। ধন্যবাদ। এহসান মাহমুদ একটু কি বলবো, একটু নির্দয়ভাবেই ঐক্যমত্য কমিশনকে সমালোচনা করেছেন। ইতিনীতি দুটোই আছে। একটা হচ্ছে যে এতগুলো দলকে এই এক বৈঠকে বসানো, এতজন নেতাকে, আমি এটা ইতিবাচকই দেখি। কারণ বাংলাদেশের রাজনীতিতে বসার কোনো বিষয় নেই, সব হচ্ছে পাল্টাপাল্টি। কে কীভাবে কার বিরুদ্ধে বিষোদ্গার করতে পারবে, কে কাউকে নাই করে দেবে, এই ধরনের একটা সংস্কৃতি আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ছিল। এমনকি নির্বাচন করার পরেই এক পক্ষ মানব না বলে আরেক পক্ষ সব কিছু দখল করে। সেখানে এই 1.5-2 মাস আরও একটু বেশি সময় ধরে আলোচনার, এটা কিন্তু ইতিবাচক দিকও আছে। কারণ অনেক ক্ষেত্রে কিন্তু যেমন বিএনপি 70 ধারা সম্পর্কে, 70 অনুচ্ছেদ সম্পর্কে তাদের কি বলে রক্ষণশীল মনোভাব ছিল, পরবর্তীকালে কিন্তু সেটা মেনে নিয়েছে। আবার প্রধানমন্ত্রীর মেয়াদের ক্ষেত্রেও আবার অন্য দলগুলো আনুপাতিক হারের দাবি, আনুপাতিক ভোটের দাবি ছিল এনসিপি, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন ইত্যাদি বা বাম দলগুলো। তারা এখন মোটামুটি হয়েছে যে এই আগামী নির্বাচনে অন্তত আনুপাতিক হারে ভোট হচ্ছে না বর্তমান পদ্ধতিতেই। কারণ ওই আনুপাতিক হারে ভোট যেসব দেশে আছে সেসব গণতন্ত্র নাই তা না, কিন্তু আমাদের এখানকার ভোটাররা সম্পূর্ণ অনভিজ্ঞ। নতুন করে এই 7 মাসের মধ্যে এটা সম্ভব না। সুতরাং এটা নিম্নকক্ষের জন্য এটাও মেনে নিয়েছে। এক ধরনের কিন্তু আপসরফা হয়েছে। আমি ঐকমত্য কমিশনের আমি দুর্বলতার কথা বলবো। কোনো ক্ষেত্রে ঐকমত্য কমিশন কিন্তু বেশ শক্ত অবস্থান নিয়েছে, আবার কোনো ক্ষেত্রে পিছিয়ে গেছে। যেমন ধরুন প্রধানমন্ত্রী যেমন সাংবিধানিক কমিটির ক্ষেত্রে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর গঠনের ক্ষেত্রে বিএনপির যে অবস্থান, বিএনপির আপত্তি মেনে নিয়েও, মানে বিএনপির আপত্তি তারা শনাক্ত করেছে, তারপর তারা তাদের সিদ্ধান্ত দিয়েছে আরও অনেকগুলো ব্যাপারে।
কিন্তু দুটো ব্যাপারে দেখলাম যে এই ঐকমত্য কমিশনের মধ্যে বেশ দুর্বলতা। একটা হচ্ছে এই যে 4 মূলনীতি, 4 মূলনীতির ব্যাপারে তারা কোনোভাবেই এটি রাখার পক্ষে না। এখন আমরা যদি বৈষম্যহীন বাংলাদেশ চাই, সেখানে সমাজতন্ত্র থাকলে অসুবিধা কোথায়? আমরা যদি বহুমাত্রিক সমাজ চাই, আমরা যদি বহুত্ববাদকে ধারণ করতে চাই, ধর্মনিরপেক্ষতা থাকলে সমস্যা কোথায়? কিন্তু আবার রাষ্ট্রধর্মের ব্যাপারে কিন্তু এই সংবিধান সংস্কার কমিশন এবং ঐকমত্য কমিশন দুর্বল, কারণ তারা দেখছে যে বিশেষ করে যারা ধর্মীয় দল তারা এর বিরোধী, সুতরাং সেখানে তারা হাত দেয়নি। সুতরাং এক ধরনের তাদের মধ্যেও কিন্তু এই দোলাচল আছে। তারপরও বলবো যে এই কমিশন 5 তারিখে যদি একটি সনদ দিতে পারে এবং তার ভিত্তিতে নির্বাচনটি যদি অনুষ্ঠিত হয়, তাহলে এই যে তাদের পিছনের ব্যর্থতা, পিছনের দুর্বলতা, এগুলো অনেকটাই কেটে যাবে। আমরা সাধুবাদ জানাবো এই কমিশন এত পরিশ্রম করেছে। তারা অনেকে বাইরে থেকে আসছেন, কিন্তু তারপরও বলতে চাই যে বাইরে থেকে আসছেন যারা, তারা যেমন তাদের কাছে যেমন বাংলাদেশটা খুব পরিচিত নয়, আমরা যারা ঢাকা শহরে থাকি আমাদের কাছেও কিন্তু বৃহত্তর বাংলাদেশটা খুব পরিচিত নয়। কারণ আমাদের রাজনীতিকদের অনেকেই অনাবাসী প্রতিনিধি, তারা ঢাকায় থাকেন, প্রতিনিধিত্ব করেন পটুয়াখালীর, তারা ঢাকায় থাকেন, প্রতিনিধিত্ব করেন সুনামগঞ্জের। মানে এই রাজনৈতিক সংস্কৃতিও পাল্টানো দরকার। যারা যেখানে থাকবে সেখানকারই প্রতিনিধিত্ব করতে হবে, অন্তত বছরের 6 মাস সেখানে স্থায়ী বাসিন্দা হতে হবে। না হলে কিসের প্রতিনিধিত্ব? তাহলে তো ওই আনুপাতিক হারে ভোটের মতো হলো যে আমি প্রার্থীকে দেখব না, আমি দলকে ভোট দেব। সৌরভ ভাই, আমি একটু সৌরভ ভাইয়ের কথার মাঝখানে আমি একটু ঢুকতে বাধ্য হলাম। অবশ্যই সেটা হলো যারা আপনি বললেন যে ঢাকায় থাকেন কিন্তু প্রতিনিধিত্ব করবেন নোয়াখালীকে বা পটুয়াখালীকে বা খুলনাকে, কিন্তু ধরেন যারা বাংলাদেশের নাগরিকই না, তারা বাংলাদেশের নাগরিকদের ভাগ্যলিপি, তারা বাংলাদেশের হতে পারে না। আমাদের অতীতেও অনেকে বাংলাদেশের নাগরিকই নন, তারা এখানে ঐকমত্য কমিশনে বসে আছেন, তারা বাংলাদেশের নাগরিকদের ভোটের অধিকার ঠিক করে দিবেন। কিন্তু তারা তো মনে করে, তারা তো দাবি করেন যে তারা বাংলাদেশেরও নাগরিক আবার অন্য দেশেরও নাগরিক। এরকম দ্বৈত নাগরিক থাকলে তারা বাংলাদেশের কথা বলতে পারবে না। একটা সুবিধাবাদী অবস্থানে থাকা। এখন একজন সুবিধাবাদী অবস্থানে থাকা মানুষের চরিত্র, তার প্রতি আমি কতটা নির্ভর করতে পারবো, এটা নিশ্চয়ই বাংলাদেশের মানুষ বিবেচনা করবে। তাহলে তো এই অন্তর্বর্তী সরকারকে অন্তর্বর্তী সরকারের কাছে জবাবদিহি চাইতে হবে, কেন এই ধরনের নাগরিকদের তারা ঐকমত্য কমিশনে নিলে। সেই প্রশ্নটা কিন্তু শুরু থেকেই ছিল, যে আমি যেমন শুরু থেকেই বলছিলাম যে ঐকমত্য কমিশনের সদস্য কারা, কাদেরকে রাখা হয়েছে, এবং ইতিমধ্যে ঐকমত্য কমিশনের যে সনদটি 5ই আগস্টে ঘোষিত হওয়ার কথা রয়েছে, ইতিমধ্যে সেটি যারা আওয়ামী লীগের আমলে রাস্তায় থেকে আন্দোলন করেছে, নিপীড়ন করেছে, কারাবরণ করেছে এমন একটি রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ, তারা কিন্তু সেই সনদকে ইতিমধ্যে প্রত্যাখ্যান করেছে ঘোষণা হওয়ার আগেই। কারণ হচ্ছে গিয়ে সেই প্রস্তাবিত সনদে সেখানে হচ্ছে গিয়ে 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের তাদের অবদানের কথা স্বীকৃত নেই। কারণ 18 সালের, এবং একথা তো সত্য, বাংলাদেশে যেই বিগত আওয়ামী লীগের আমলে যতগুলো আন্দোলন সংগ্রাম লড়াই হয়েছে, তার মধ্যে 2018 সালের কোটা সংস্কার আন্দোলন একটি খুবই গুরুত্বপূর্ণ আন্দোলন ছিল, এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছিলেন, নেতৃত্ব উঠে এসেছিল বিভিন্ন লোকের দল, এবং সেই আন্দোলনের মধ্য দিয়েই কিন্তু এখন যেই রাজনৈতিক দল, যেটি জাতীয় নাগরিক পার্টি গড়ে উঠেছে, সেই সময়কার এই যে ছাত্র অধিকার পরিষদ, নুরুর যেই দলের, ভিপি নুরের যেই দল, এবং নাহিদ ইসলাম, আক্তার হোসেন থেকে শুরু করে, আসিফ মাহমুদ থেকে শুরু করে, বাকের মজুমদার থেকে শুরু করে অনেকেই ছিলেন সেই দলের। এবং 18 সালের যে কোটা সংস্কার আন্দোলন, সেটাকে কেন আপনি এখন স্বীকৃতি দিলেন না? তারই ধারাবাহিকতা। অবশ্যই যত আন্দোলন হয়েছে বাংলাদেশে, যত গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, সবগুলোর স্বীকৃতি থাকতে পারে। এই তো পারতো না দেখেই, মানে যে রাখা হয়নি, সেই স্বীকৃতিটা কিন্তু সনদে রাখা হয়নি। আমরা যেটা দেখলাম খসড়া, যেটা এখনো খসড়া পর্যায়ে, খসড়াতেই তাদের নাম লেখা নেই। ইতিমধ্যে গণ অধিকার পরিষদ গতকালকে একটি প্রেস কনফারেন্স করে এটার প্রতিবাদ জানিয়েছে। না, সেক্ষেত্রে অন্যান্য দল, গণ অধিকার পরিষদের আরও সহযোগী তো দল আছে, মানে অন্যান্য সব দলকেই আমরা একে অপরের সহযোগী মনে করি, যেমন বিএনপির মতো দল, তারাও তো এই বিষয়টি সামনে আনতে পারে, এই আপত্তিটি। জি, আমরা শেষ করতে চাইছেন মোহাম্মদ, 4 রাষ্ট্রীয় মূলনীতি এবং নতুন আরও মূলনীতি অন্তর্ভুক্ত করার বিষয়ে আপনার কাছে শুনতে চাচ্ছিলাম ছোট্ট করে। আচ্ছা দেখেন, বাংলাদেশ রাষ্ট্র যখন প্রতিষ্ঠা হয়েছিল, আমি একটা খুব একটা কঠিন কথা বলতে চাই, মানে আপনি জন্ম নেওয়ার আগে বা আমি জন্ম নেওয়ার আগেই কিন্তু আমার বাবা এবং মাকে সেটা নির্ধারিত হয়ে গেছে।
তো আপনি কিন্তু চাইলেই আমার বাবাকে এবং আমার মাকে আপনি বদলে দিতে পারবেন না। তেমনি একইভাবে ধরেন বাংলাদেশ রাষ্ট্রের যারা ফাউন্ডিং ফাদার, কিংবা আমরা যদি বলি একক কারোর প্রতি না থেকে, তো সেই সময়কার প্রতিষ্ঠাকালীন সময়ে আপনার যেই নামকরণ করা হয়েছিল, প্রতিষ্ঠাকালীন করার সময় আপনার যখন আকিকা করা হয়েছিল, তখন আপনি কি কি করেছিলেন, তখন আপনার স্বপ্ন কি ছিল, সেটা তো আপনি বলতে দিতে পারেন না। সেই ইতিহাস তো আপনি বলতে দিতে পারেন না। বাংলাদেশ রাষ্ট্র, এই ভূখণ্ড আমরা যদি বলি, এই ভূখণ্ডের মানুষের হাজার বছরের লড়াই, ইতিহাসের সংগ্রাম রয়েছে। আপনি সেই পলাশীর প্রান্তর থেকে শুরু করে, আপনি 1757 সালের সিপাহী বিদ্রোহ থেকে শুরু করে 1905 সালের বঙ্গভঙ্গ, 1911 সালের বঙ্গভঙ্গ রদ, 1947-এর দেশভাগ, কিংবা 52-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে 56-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, 62-এর শিক্ষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, কিংবা 70-এর নির্বাচন, 90-এর এই যে স্বৈরাচার বিরোধী আন্দোলন, আপনি সব করে যদি আসেন, তাহলে এই যে বাংলাদেশ রাষ্ট্রের যে মূলনীতি, এটা তো 71-এর আগে এই ভূখণ্ডের মানুষের লড়াই সংগ্রাম এবং এই তার একটা আমি বলবো বীজ। তো আপনি সেটাকে এখন অস্বীকার করবেন? 71 আর, এটা আমি আবারও বলি, আপনার যেই পুরনো কথা, 71 এবং 24-কে যারা মুখোমুখি দাঁড় করাতে চায়, তারা রাষ্ট্রীয় মূলনীতি নিয়ে। আপনাকে ধন্যবাদ সোহরাব হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।